একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। দর্শক, সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থেই একটি করে সত্যি তথ্য নিয়ে হাজির হতে হয়, এবং সেই কাজটা করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজও আমরা ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক করেছি এবং লক্ষ্য করেছি গেল ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিয়ে ছড়িয়েছে একাধিক মিথ্যা তথ্য। গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করে গুজব ছড়ানোর খবর যেমন হাতে আছে, অন্যদিকে ধর্মীয় উস্কানি দিতেও ফেক নিউজ ছড়ানোর চেষ্টাও আমাদের চোখে পড়েছে। চলুন শুরুতে দেখে নিই কয়েকটি ফ্যাক্ট চেক। ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষকে কেন্দ্র করে একাধিক পেজ থেকে ছড়ানো হয় এই ভিডিওটি। ক্যাপশন দেওয়া হয় কুয়েটে ছাত্রদল বনাম সমন্বয়ক। ফ্যাক্ট চেকিং করে দেখা যায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়, বরং ভারতের মধ্যপ্রদেশের পুরনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে। গেল ১৮ নভেম্বর ভেট ডাক্তার রায়হানুল নবী এই নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অস্ত্রধারীদের ছবির এই স্ক্রিনশটটি শেয়ার করা হয়। ক্যাপশন দেওয়া হয় শিবির এই ছবিকে কুয়েটের ছাত্রদলের বলে গুজব ছড়াচ্ছে, মূলত এটি ২০১৪ সনের ছবি। অথচ ফ্যাক্ট চেক করে জানা যায় ছবিগুলো ২০১৪ সালের নয়, বরং ১৮ ফেব্রুয়ারি। ওদিকে সম্প্রতি বাংলাদেশের মুসলিমরা হিন্দু মেয়েদের মুখে অ্যাসিড দিয়ে হামলা করছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় এক তরুণী তার মুখ, হাত এবং ব্যাগ দিয়ে ঢেকে রেখেছেন এবং আশপাশে থাকা কয়েকজন যুবক পানি চেয়ে চিৎকার করছেন। ফ্যাক্ট চেক করে সত্যিটা তুলে ধরে রিউমার স্ক্যানার টিম। জানা যায় আলোচিত ভিডিওটি বাংলাদেশে মুসলিমদের দ্বারা হিন্দু মেয়ের মুখে অ্যাসিড হামলার কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে এটি সচিবালয়ের সামনে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় টিয়ার শেলের গ্যাসে আক্রান্ত এক নারী শিক্ষার্থীর ভিডিও। ২০২৩ সালে দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রথম হওয়া হাফেজ সালেহ মোহাম্মদ তাকরিম মারা গেছেন এমন একটি দাবি সম্প্রতি তার ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা যায় বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা যাওয়ার দাবিটি সঠিক নয়, বরং বাগেরহাটে মোহাম্মদ তাকরিম শেখ নামের আরেক হাফেজের বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার খবরের সাথে সালেহ আহমেদ তাকরিমের ছবি ব্যবহার করে প্রচার করা হচ্ছে। সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন জুলাই আগস্টে সাম্প্রদায়িক সহিংসতায় একজনও নিহত হয়নি এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে জানা যায় জাতিসংঘের প্রতিবেদনকে উদ্ধৃত করে জুলাই আগস্টে সাম্প্রদায়িক সহিংসতায় একজনও নিহত না হওয়ার দাবিটি সঠিক নয়, বরং প্রতিবেদনটি ২৩৭ নম্বর পয়েন্টে সাম্প্রদায়িক হামলায় একজন ব্যক্তির মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। আজ আরও ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক করেছি আমরা। একাধিক গুজব ছড়িয়েছে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিয়ে। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করে অপতথ্য ছড়ানো কিংবা ধর্মীয় উস্কানি দিতেও গুজব ছড়িয়েছেন অনেকে। রাকিব হাসান, ৭১। দর্শক, মিথ্যা তথ্যের এমন অজস্র পোস্ট, সেখান থেকে আসলে বাছাই করে ৫টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাটাও ছিল যথেষ্ট পরিশ্রমের, কারণ এতগুলো পয়েন্ট এবং সবকটাই কম বেশি সংবেদনশীল ছিল। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব তথ্য যাচাই করেছে, আমরা প্রতিদিনই তাদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন বুম বাংলাদেশের সিনিয়র ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর এবং একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক SM নসরুল কাদির, তিনিও আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আসলে সেই বিশ্লেষণটাও জানার চেষ্টা করব। এবং দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং নসরুল কাদির, আপনার কাছে আসবো, তার আগে আপনার কাছে একটু জানতে চাই যেন তাওসিফ আকবর, আমরা দেখতে পাচ্ছি যে একটা ভুল তথ্য, একটা মিথ্যা তথ্য, সেটা ফেসবুকে ছড়াচ্ছে, সেটা আবার এক্সে ছড়াচ্ছে, থ্রেডসে ছড়াচ্ছে, আবার সেটার একটা গ্রাফিক্স করে ইউটিউবেও ছড়ানো হচ্ছে। তার মানে একটা ভুল তথ্য প্রায় সব ধরনের প্ল্যাটফর্মে ছড়াচ্ছে। আপনারা যারা ফ্যাক্ট চেকাররা আছেন তাদের জন্য আসলে এই বিষয়টা কতটা চ্যালেঞ্জিং? মানে একটা পথ থামালে তো আরও অনেক দিকে সেটা ছড়াচ্ছে। রিয়েলিটি আসলে কেমন একটু ধারণা দেবেন, এবং যদি আপনাদের কাজের ক্ষেত্রে কোনো পরামর্শ থাকে সাধারণ মানুষের জন্য সেটাও যুক্ত করে দেবেন। তৌসিফ। জি, ধন্যবাদ আপনাকে।
যেটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন সেটা একদমই ঠিক। যেটা হচ্ছে একটা ভুল তথ্য বা অপতথ্য যে আমরা যখন ফেসবুকে দেখি প্রায় সেম তথ্যটা সেম ভাবেই সেম ক্যাপশনেই হচ্ছে আমরা সেটাকে যেটা হচ্ছে এক্স বা সাবেক টুইটার সেখানেও দেখি, থ্রেডসেও এখন বাংলা কন্টেন্ট বা ভুল তথ্য পাওয়া যায়। এবং একই সাথে দেখা যায় এই তথ্যগুলোকে হচ্ছে প্রায় সেম ভাবেই ইউটিউবেও ছড়ানো হয়, কিংবা যারা ইউটিউবে কন্টেন্ট বানান তারা হচ্ছে এই কন্টেন্টকে নিয়েই মানে ভুল তথ্যটাকে নিয়েই তারা নিজেদের মতো করে একটু গ্রাফিক্স করে কিংবা হচ্ছে একটু মডারেট করে আবার ইউটিউবে সংবাদ আকারে ছড়ায়, ছোট ছোট বা ছোট ক্লিপসের শর্ট ক্লিপসের সংবাদ আকারে ইউটিউবে ছড়ানো হয়। সো যেক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আসলে ফ্যাক্ট চেকাররা বাংলাদেশে ফেসবুকের হচ্ছে যে ফেসবুক বা মেটার থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং আছে, সেক্ষেত্রে মেটার আন্ডারে ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রাম এবং থ্রেডসের যে ফ্যাক্ট চেকিংটা সেটা আমরা করছি। বাট যেটা হচ্ছে যে ইউটিউবের ফ্যাক্ট চেকিংটা নেই বাংলাদেশে, বাংলাদেশে না, আই মিন ওয়ার্ল্ডেও ইউটিউবে আসলে এই থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং কোনো প্রোগ্রাম নেই। সেক্ষেত্রে সরাসরি আসলে ইউটিউবের যে ভুল তথ্য সেটাকে আমরা কাউন্টার করার কোনো উপায় নেই। আর আরেকটা যেটা হচ্ছে যে এক্স যে প্ল্যাটফর্মটি সেখানেও হচ্ছে ফ্যাক্ট চেকিংয়ের কোনো প্রোগ্রাম হচ্ছে নেই, থার্ড পার্টি কোনো ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম নেই। এবং যদিও টুইটারের ক্ষেত্রে যেটা বা এক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা কমিউনিটি নোটস সিস্টেম আছে, বাট যে প্রবলেমটা হচ্ছে কমিউনিটি নোটস যেই ব্যাপারটা যেটা হচ্ছে তারা থার্ড পার্টি ফ্যাক্ট চেকিংয়ের বিকল্প হিসেবে নিয়ে এসেছিল সেটা বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল না। তো যার কারণে হচ্ছে টুইটারের যে ভুল তথ্য ছড়ানো হয় সেগুলোকে আমরা সরাসরিভাবে কাউন্টার কিংবা হচ্ছে প্রতিরোধ করার খুব অ্যাক্টিভলি হচ্ছে পারি না। এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। আর আপনি যেটা বললেন যে ভুল তথ্য আসলে যাচাই করার ক্ষেত্রে এটা আমরা প্রতিবারই বলে এসেছি, আসলে অনেক বড় কথা, যার কারণে হচ্ছে আমরা প্রতিবারই অল্প অল্প করে বলার চেষ্টা করছি। যেটা হচ্ছে যে সাধারণ ব্যবহারকারীরা যারা ভুল তথ্য দেখেন ফেসবুকে কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে যেটা করতে পারেন সে হচ্ছে ছবির ক্ষেত্রে ছবিটা হচ্ছে যদি ফেসবুকে থাকে ছবিটা শেয়ার করে শেয়ার এক্সটার্নাল বলে একটা অপশন আছে, আমরা যদি ছবিতে ক্লিক করি এক্সটার্নালে ক্লিক করে এরপরে আমরা হচ্ছে ছবিটা গুগল লেন্সের মাধ্যমে আমরা হচ্ছে রিভার্স ইমেজ সার্চ করতে পারি, সেক্ষেত্রে ওই ছবির সংশ্লিষ্ট তথ্যটা তথ্যগুলো আমরা পেতে পারি। আরেকটা যেটা হচ্ছে যে যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে, যারা মোবাইল ব্যবহারকারী আছে তারা ক্রোম ব্রাউজারে যে কোনো ছবিকে হচ্ছে রাইট ক্লিক করে সেখানে আমরা গুগল লেন্সের মাধ্যমে সার্চ করতে পারবো। এটা হচ্ছে সাধারণ ব্যবহারকারীদের জন্য আমাদের প্রাথমিক পরামর্শ, তারা যেন এভাবে ছবি কিংবা ভিডিও যাচাই করে। ভিডিওর ক্ষেত্রে হচ্ছে ভিডিও থেকে খুব ভালো কিছু অ্যাঙ্গেলের স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটগুলো হচ্ছে যদি তারা রিভার্স ইমেজ সার্চ করে সেক্ষেত্রেও এটার একটা ফলাফল পাওয়া যেতে পারে। চমৎকার, অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ বরাবরের মতো আপনার কাছ থেকে আসলে পেয়ে থাকি। এবং যেটা বললেন আসলে অনেক পরামর্শের মধ্যে থেকে কয়েকটি ধরে ধরে যখন আমরা প্রতি পর্বে আপনাদের কাছ থেকে জানবো, সেটা হয়তো সাধারণ মানুষ যারা আছে তাদের বুঝতেও সুবিধা হবে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে আপনার সঙ্গে। এবং আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই অধ্যাপক এস এম নাসরুল কাদির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং আপনাকে দেখতে পেলে ভালোই হতো। একটু বলবেন আসলে ভিন্ন দেশের পুরনো সহিংসতার খবর নতুন করে সাম্প্রতিক ঘটনা বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের চোখে পড়েছে, আপনি অন্তত কি শঙ্কা দেখেন? বলে রাখি সামনে জাতীয় নির্বাচন এবং তখন আসলে এই সমস্ত বিষয়গুলো কতটা ঝুঁকি তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন। জনাব নাসরুল কাদির, একটু ডিভাইসটা আনমিউট করে নিতে হবে। ধন্যবাদ আপনাকে জি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য। এটা একেবারে আমাদের কাছে এখন ভেরি কমন ইস্যু হয়ে গেছে, ফেক নিউজ বা ফেক ইস্যুগুলোকে খুব ফলো করে প্রচার করা হয়। ফেক নিউজগুলো আসলে এমনভাবে করা হয় যে আমরা যখন রিপিটেডলি যখন এটাকে এক্সপোজ করা হয় আমরা ধরে নিই এটা সত্যি। আর আমাদের আসলে এখন যে সোশ্যাল মিডিয়া যেগুলো টুইটার, আপনার যে ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়াগুলো আছে, এবং যারা এই ফেক নিউজ করে থাকে তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে মেইনলি ব্যবহার করে থাকে। এবারে এই সোশ্যাল মিডিয়ার যারা ইউজার তার একটা বিরাট অংশ হচ্ছে আসলে আমরা আমাদের যে ফ্যাক্ট চেকিং যেটা বলে বা ফেক, এটা চেকিং করার এটাকে যাচাই করার মতো সামর্থ্য অনেকেরই নাই, বা অনেকে এটা প্রয়োজন মনে করে না, অথবা অনেকে সেটা করতেই জানে না, বা তার সেই অটুক তার সামর্থ্য বা জ্ঞান তার নেই। সে কারণে এই জন্য ফেক নিউজগুলো আমাদের উপর একটা যে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট সেটা খুব ভালোভাবে ওরা এটাকে করতে পারে, যারা উদ্দেশ্যমূলকভাবে এই ফেক নিউজগুলো ছড়িয়ে থাকেন। এবং
এই ফেক নিউজগুলো সমাজে অনেক অস্থিরতার সৃষ্টি করে। এই ফেক নিউজগুলোর মধ্যে সমাজের মধ্যে ভয় ভীতির সৃষ্টি করে। এই ফেক নিউজের মাধ্যমে মানুষ অনেকে ক্যাপিটাল গেইন করে, অনেকে ফাইন্যান্সিয়াল গেইন করে, অনেকে আর্থিকভাবে আবার সেটা ক্ষতিগ্রস্ত হয়, সামাজিক ক্ষতিগ্রস্ত হয়, অনেকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে চরিত্র হয়। এটা আমরা দেখে অনেক নিউজকে একটা সঙ্গে যে আচ্ছা, আমি আপনার পরামর্শের মূল জায়গাটা আরেকটু স্পষ্ট করে আমরা শুনতে চাই। আমি নিশ্চয়ই ফিরবো প্রয়োজনে আবারও। তাওসিফ আকবর, আপনার কাছে ছোট্ট করে একটা বিষয় একটু জেনে আজকে আলাপটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সেলিব্রিটি বা ট্রেন্ডে থাকা যে কোনো মানুষ যিনি কেবল আলোচনায় এলেন, তাকে নিয়েও এক রাতের মধ্যে অনেকগুলো ফেসবুক পেজ তৈরি হয়ে যেতে পারে এবং সেগুলোতে ভালো ভালো ফলোয়ারও যুক্ত হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করার ক্ষেত্রে করণীয়টা কি? কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। যেটা হচ্ছে যে এগুলো আসলে করা হয় যখন রাতারাতি কেউ একজন লাইভ ডেটে চলে আসে, তখন অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন কিংবা হচ্ছে যারা শুধুমাত্র ফেসবুকেই এঙ্গেজমেন্ট চান কিংবা হচ্ছে তাদের নিজস্ব একটা পেজকে দাঁড়া করাতে চান বা বড় করতে চান, তারা হচ্ছে এই বিষয়গুলোকে প্রিটেন্ড করতে থাকেন। কোনো একজনের নামে ফেসবুক প্রোফাইল খুলতে থাকেন কিংবা কোনো একজনের নামে ফেসবুক পেজ খুলতে থাকেন যেন অ্যাট্রাকশনটা পাওয়া যায়। এবং সাধারণ মানুষ আসলে এই পেজগুলো হচ্ছে দেখা মাত্রই সেই পেজগুলোকে লাইক করে কিংবা হচ্ছে সেটার সাথে এঙ্গেজ হয়ে যায়, যার কারণে যারা এই কাজটি করে তারাও বিষয়টাতে আনন্দ পায় এবং এটা তারা চালিয়ে যায়। তো এই বিষয়টা বন্ধের ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এই বিষয়টি বন্ধ করার ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে তার যে রিয়েল যে ফেসবুক পেজ আছে অথবা যে প্রোফাইলটি আছে সেটি হচ্ছে চেক করে নেওয়া যে আমি কোনটাতে লাইক করছি সেটা কি আসলেই কবে খোলা হয়েছে, কখন খোলা হয়েছে সেটা, বা কিংবা পুরাতন কোনো পেজের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে কিনা এই বিষয়টি খেয়াল করতে হবে। আর যিনি আরো একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যিনি এই লাইমলাইটে চলে আসতেছেন তিনি তার নিজের রিয়েল ফেসবুক পেজ থেকে যদি একটা লাইভ করেন যে এটাই আমার একমাত্র ফেসবুক পেজ বা এটাই আমার একমাত্র প্রোফাইল, সেক্ষেত্রে বাকিগুলোকে আমরা অটোমেটিকলি বলতে পারি এটা ফেক। তো এটাও গুরুত্বপূর্ণ যিনি লাইমলাইটে আসছেন। আজকের মতো এই সাজেশনটা নিয়ে আলাপটা শেষ করি এবং সামনে কোনো আয়োজনে যখন আমরা পাবো তখন গুজবের মোটিভটা নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব যে কতটা আসলে রাজনৈতিক টানাপোড়েন থেকে হচ্ছে বা কতটা শুধুমাত্র ভিউ বাণিজ্য থেকে হচ্ছে, সেই পরিসংখ্যান নিয়ে কথা বলার সুযোগ হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম এবং বাংলাদেশের সিনিয়র ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর এবং একই সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক SM নসরুল কাদির। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন এবং মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news-scanner এখানে, এবং আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো দর্শক। এবং বলে রাখি দর্শক, চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। আজ এ পর্যন্তই।